ভাইরাল বক্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখলাম। সিদ্দিক নাজমুল আলম কি বলছেন আমরা সেটি একটু শুনি, তারপরে আলাপটা শুরু করি প্লিজ। আমার শরীর এখন কাঁপছে। আমি দীর্ঘ 10 বছর পর মাননীয় নেত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি। ছাত্রলীগের কিভাবে সৃষ্টি, ছাত্রলীগের অতীত, এগুলো সবাই সবকিছু জানে। মাননীয় নেত্রী, আমরা এখন এমন একটি সময় অতিক্রম করতেছি যে সময়টি 1971-এর মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গেছে। মাননীয় নেত্রী, বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে হয়তোবা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে উপলব্ধি করতে শুরু করেছে যে এটা কি ষড়যন্ত্র ছিল, জঙ্গি গোষ্ঠীর কি প্ল্যান ছিল। নেত্রী মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে, শুধু চাচ্ছে নেতৃত্ব। আমাদেরকে এত কথা বললে কোনো কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলাম আমি দেশে সবার আগে যেতে চাই। মাননীয় নেত্রী, ছাত্রলীগের শুধু সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি না, যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন, এমপি মন্ত্রী ছিলেন, তাদের সবাইকে নেত্রী দেশে যেতে বলুন। আমরা দেশে না গেলে কোনোদিনও আন্দোলন চাঙ্গা হবে না, রাজপথে মানুষ নামবে না। মানুষ রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে। সিদ্দিক নাজমুল আলম বলছেন আমার শরীর এখন কাঁপছে, আমাদের এত কথা বলে কাজ হবে না, আমাদের দেশে যেতে হবে। নেত্রী, আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন, সবার আগে দেশে আমি যেতে চাই। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, এমপি মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সিদ্দিক নাজমুল আলম যে দেশে যেতে হবে। আজকে বাংলাদেশ রাজনীতিহীনতার মধ্যে অবস্থান করছে। এই মুহূর্তে যে রাজনৈতিক দলগুলো, এই রাজনৈতিক দলগুলো তো ক্রিয়াশীল আছে, তাই না? ক্রিয়াশীল থাকার পরেও দেশ কি স্বাভাবিক চলছে? এই যে 12 ফেব্রুয়ারি একটা সাজানো নির্বাচনের আয়োজন চলছে, নীরব আয়োজন, এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাবে এবং কাকে ক্ষমতায় বসানো হবে সেটিও রাষ্ট্রপক্ষের আচার আচরণ দেখে পরিষ্কার। এই যে ক্ষমতায় বসানো হলো কিংবা নির্বাচনটা হয়ে গেল, তাহলে কি সবকিছু সমস্যার সমাধান হয়ে গেল? আজকে যে সংকট, আজকে মানুষের নিরাপত্তা নেই, জানমালের নিরাপত্তা নেই, আজকে দেশের অর্থনীতি ভঙ্গুর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা বলতে যে জিনিসটি সেটি কিন্তু ভেঙে পড়েছে। 12 ফেব্রুয়ারি নির্বাচনে, পাতানো একটা নির্বাচনে, সাজানো একটা নির্বাচনে একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করলাম, তাহলে সব চেঞ্জ হয়ে যাবে? আমি যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব তারাই তো দেশ চালাচ্ছে। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে, সমাজের বিভিন্ন স্তরে বিএনপির লোকজন, জামাতের লোকজন চালাচ্ছে। 12 ফেব্রুয়ারির পরে কি হবে? জাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আছেন, তার এই পদটায় চেঞ্জ আসবে, তারেক রহমান আসবেন বা অন্য কেউ আসবেন, আর মন্ত্রী পরিষদে চেঞ্জ আসবে, উপদেষ্টা পরিষদে আছে যারা, তারা চেঞ্জ আসবে। সরকারটার নাম অন্তর্বর্তী সরকার, সেটা একটা রাজনৈতিক সরকারের রূপ লাভ করবে। করলে কি হঠাৎ করে রাতারাতি চেঞ্জ হয়ে যাবে সবকিছু? প্রশ্নই আসে না। এই নির্বাচনটাই তো একটা অবৈধ নির্বাচন। অবৈধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরো অবৈধ পথে হাঁটবে, এটাই সত্য কথা। কারণ এই সরকারের কি আসলে নির্বাচন করার কি আইনগত কোনো অধিকার আছে? আমার সংবিধান কি বলে? সংবিধান বলে নির্বাচিত সরকার নির্বাচন করবে। সংবিধান বলে, বা সংবিধান সর্বশেষ কোর্টের রায়ও তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসছে। তত্ত্বাবধায়ক সরকারটিকে আর্টিফিশিয়ালি ফিরিয়ে আনা হয়েছে, পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে। তাহলে এই সরকারটা কি? এই সরকারটা আসলে কিছু না। এই সরকারটা যে নির্বাচনটা করে দেবে সেটা একটা অবৈধ নির্বাচন, এবং অবৈধ নির্বাচনে অবৈধ শাসনতন্ত্র কায়েম হবে বাংলাদেশে, সেদিকে এগোচ্ছে। এখন দেশের অবস্থাটা এরকম। আওয়ামী লীগ নেতারা, বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যারা, তারা দেশের বাইরে, জীবন বাঁচানোর খাতিরে তারা দেশের বাইরে। তারা বলছেন জীবন বাঁচা, হ্যাঁ, অনেকের জীবন সংকটাপন্ন হতো, জীবন বিপন্ন হতো, অনেকে হয়তো এখন জেলে থাকতেন, জেলে না থেকে বিদেশে চলে গেছেন। কিন্তু এইভাবে কি সারা জীবন বিদেশে থাকবেন? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকবেন, ঠিক আছে, তার নিরাপত্তা এখানে সংকট হতে পারে, এবং তার রায় পর্যন্ত হয়েছে। এই যে একটা অস্থায়ী সরকারের আমলে তার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে, তার আসাটা দেশে কঠিন ব্যাপার। কিন্তু দেশে না আসলে কি বাংলাদেশের উত্তরণ ঘটবে?